আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। অবশেষে ওসমান হাদি হত্যা নিয়ে আমার এই চ্যানেলে আমি যে তথ্য দিয়েছিলাম, যে কথা বলেছিলাম, সন্দেহের দায়রায় যাদের রেখেছিলাম, সম্ভাব্য খুনি কারা হতে পারে এই বিষয়ে আমার ধারণা দিয়েছিলাম, ঠিক সেই সন্দেহ সত্যি হলো। গত 26শে ডিসেম্বর আর 31শে ডিসেম্বর এই দুদিন আমি দুটো ভিডিও করি হাদি হত্যার সম্ভাব্য কারণ ও খুনি কে বা কারা হতে পারে এই বিষয় নিয়ে। যা সন্দেহ করেছিলাম আজ প্রমাণ হলো তাই। যারা আমার আগের দুটো ভিডিও দেখেননি তারা দয়া করে দেখে নিলে আরো ভালো করে বুঝতে পারবেন আমি কি বলেছিলাম। 26শে ডিসেম্বর আর 31শে ডিসেম্বরের দুটি ভিডিও। এবার আসি আজকের আলোচ্য বিষয়ে। ওসমান হাদি হত্যার নেপথ্যে কারা, কেন তাকে হত্যা করা হয়, পশ্চিমবঙ্গের সীমান্ত শহর বনগাঁয় রাজ্য পুলিশের হাতে ধরা পড়া আসামিদের বিস্ফোরক জবানবন্দি কি তথ্য দিচ্ছে, এই নিয়ে এখনকার প্রতিবেদন। বাংলাদেশ ও ভারতের সীমান্ত রাজনীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তায় এক বিশাল বিস্ফোরণ ঘটে গেছে। বাংলাদেশে আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্ত দুজন ঘাতক ধরা পড়েছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বনগাঁ শহরে। কিন্তু তাদের গ্রেপ্তারের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে দেয়া তাদের জবানবন্দি। এই জবানবন্দি থেকে বোঝা যাচ্ছে যে হাদির ওপরে গুলিবর্ষণের সাথে সাথেই যেটা বলেছিলেন বাংলাদেশের পুলিশ, যে হাদি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসছে এবং তাকে আশ্রয়, যেই হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ এবং ভারতের যোগসাজশে এই হত্যা ঘটনা, এই গুলিকাণ্ড ঘটেছে, এটা তখন বলা হয়েছিল। পরে এখন জানা যাচ্ছে যে সেই খবরটা যে কতটা ভুল খবর এবং আসলে হাদি হত্যার সাথে কারা যুক্ত হত্যাকাণ্ডের চেষ্টার সঙ্গে, এবং আলটিমেটলি তার মৃত্যু হয় সিঙ্গাপুরে। কি বলেছে এই জবানবন্দি? নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এই জবানবন্দিতে বেরিয়ে এসেছে এমন কিছু নাম এবং এমন কিছু তথ্য যা শুনলে আপনি চমকে উঠবেন। পাকিস্তান দূতাবাসের ভূমিকা থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী নেতা, কারা ছিল এই হত্যার মূল ছক তৈরিকারী, কারা ছিল? আজ আমরা এই ঘটনার পরতে পরতে লুকিয়ে থাকা চাঞ্চল্যকর সব তথ্য বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এক ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশের কাছে খবর ছিল যে বাংলাদেশের হাই প্রোফাইল একটি হত্যাকাণ্ডের আসামিরা কলকাতায় গা ঢাকা দিয়ে আছে। তারা মূলত শিলিগুড়ি হয়ে কলকাতায় প্রবেশ করেছিল এবং কলকাতায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর চরের সহযোগিতায় তারা লুকিয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে আসন্ন ভোটের কারণে ও ব্যাপক আধা সামরিক বাহিনীর উপস্থিতির জন্য এই সন্ত্রাসী চর, কলকাতায় সন্ত্রাসীদের যে চর আছে সেই চর তাদেরকে লুকিয়ে রাখতে পারেনি, লুকিয়ে রাখার দায়িত্বে রাখতে চায়নি নিজেদের কাছে। রাজ্য গোয়েন্দাদের কাছে এই খবর পৌঁছে যায়। রাজ্য গোয়েন্দারাও দুজনের খবর, এই দুই খুনির ঘাতকের খবর পেয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ যখন তাদের কলকাতায় ধরার ছক কষছে, ঠিক তখনই ঘাতকরা টের পেয়ে যায়, তারা বুঝতে পারে কলকাতায় তারা নিরাপদ নয়। তাই তারা গতকাল বনগাঁ সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। খবরে প্রকাশ, সীমান্ত পেরিয়ে তাদের আদালতে আত্মসমর্পণের প্ল্যান ছিল, কারণ তাদের ধারণা ছিল ভারতে ধরা পড়ার চেয়ে দেশে ফিরে যাওয়া এখন তাদের জন্য সহজ হতে পারে এবং সুবিধারও হতে পারে তাদের ভবিষ্যৎ। কিন্তু বনগাঁয় ওত পেতে থাকা পশ্চিমবঙ্গ পুলিশ তাদের হাতে নাতে গ্রেপ্তার করে। শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ, আর সেই জিজ্ঞাসাবাদে তাদের মুখ থেকেই বেরিয়ে আসে
একের পর এক বোমা। ঘাতকদের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে ওসমান হাদিকে হত্যার পর তারা সরাসরি আত্মগোপন করেছিল, মানে লুকিয়েছিল কোথায়? ঢাকার পাকিস্তান দূতাবাসে। এ কথা আমি যেমন বলেছিলাম আমার আগের ভিডিওতে, তেমনই বলেছেন বাংলাদেশের ব্লিটস পত্রিকার সম্পাদক। তিনিও বলেছেন এই একই কথা। তিনিও বলেছিলেন পাকিস্তান দূতাবাসে লুকিয়ে থাকার কথা। ভাবুন একবার, একটি দেশের মাটিতে হত্যাকাণ্ড ঘটিয়ে অন্য একটি দেশের দূতাবাসে তারা নিরাপদ আশ্রয় পায়। তারা সেখানে কতদিন ছিল? তাদের জবানবন্দি অনুযায়ী বাংলাদেশে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানেই ছিল। তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে জামাত এনসিপি জোট, যারা এই হত্যার পরিকল্পনার সাথে যুক্ত, সেই জোট ভোটের পর ক্ষমতায় বসলে তাদের যা হোক একটা বিচারের ব্যবস্থা করে, মানে একটা প্রহসন তৈরি করে প্রমাণ অভাবে তাদের খালাস দেয়া হবে। কিন্তু নির্বাচনে যখন জামাত জোটের পরাজয় নিশ্চিত হয়, তখন তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। গোয়েন্দা পুলিশের একটি বিশেষ অংশের সহায়তায় তাদের মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পুশ করা হয়। সেখান থেকে তারা চলে যায় উত্তরবঙ্গের শিলিগুড়িতে এবং পরে শিলিগুড়ি হয়ে কলকাতায় এসে, আগেই বলেছি, তারা স্থানীয় সন্ত্রাসীদের একটি চরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তারা দায়িত্ব নিতে, অজ্ঞাত কারণ আর কিছুই নয়, ধরা পড়ে যাওয়ার ভয়। কিন্তু এখানে তো সব ডাবল ক্রস থাকে, ডাবল এজেন্টও থাকে। তারা একসাথে সন্ত্রাসীদেরও এজেন্টের কাজ করে, আবার সেই খবর সরকারকেও তারা জানিয়ে দেয়, এমন লোকও থাকে। আর সেখান থেকেই তাদের বিপদের শুরু, কারণ এই খবরটা পৌঁছে যায় ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের কাছে। এবার আসি সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ অংশে। কারা এই ওসমান হাদিকে হত্যার মেটিকুলাস ডিজাইন, হ্যাঁ, এটাও একটা মেটিকুলাস ডিজাইন, এটা কারা তৈরি করেছিল? এতদিন অনেক জল্পনা কল্পনা হয়েছে ভারতকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। অনেকে ভারত বা আওয়ামী লীগের দিকে আঙুল তোলার চেষ্টা করেছেন। এই অনেকের মধ্যে ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যারা মাথা, তারাও শুরু থেকে কোরাস গান গেয়েছে যে এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে আওয়ামী লীগ এবং ভারত। কিন্তু আসামিদের জবানবন্দি পুরো প্রেক্ষাপট বদলে দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের কাছে তারা স্পষ্টভাবে স্বীকার করেছে যে এই হত্যার মূল চক্রান্তকারী ছিল তিনজন প্রভাবশালী ব্যক্তি। জামাতের একজন নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ হিসেবে পরিচিত এক ছাত্র নেতা, যিনি বর্তমান সময় বাংলাদেশে অত্যন্ত পরিচিত, খুব বড় মাপের নেতা, এবং ইনকিলাব মঞ্চের একজন নেতা, যিনি হাদির খুব কাছের মানুষ। সবচেয়ে বড় বিষয় হলো, ঘাতকরা স্বীকার করেছে যে ভারত কিংবা আওয়ামী লীগের কেউ তাদের এই কাজের জন্য টাকা বা নির্দেশনা দেয়নি। এটি ছিল সম্পূর্ণ একটি পরিকল্পিত অভ্যন্তরীণ অপারেশন, যার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক অস্থিরতা তৈরি করা এবং সেই অস্থিরতা থেকে ভোট হলে ভোটের ফায়দা তোলা। অন্তর্বর্তী সরকারের ভেতরে এমন কেউ ছিলেন যারা এই হত্যাকাণ্ডের ফলে উদ্ভূত পরিস্থিতির দোহাই দিয়ে নির্বাচন স্থগিত করার ষড়যন্ত্র করেছিল। তারা সফল হতে পারেনি সেনাবাহিনীর বিরোধিতায়, আন্তর্জাতিক চাপ, সেই চাপের ফলে। সেটা অন্য প্রসঙ্গ, এখানে সেই প্রসঙ্গে আর আসছি না। এই জবানবন্দি পাওয়ার পর পশ্চিমবঙ্গ পুলিশ আর দেরি করেনি, তারা পুরো রিপোর্ট পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। সূত্রের খবর, ভারত সরকার ইতিমধ্যে এই গোয়েন্দা রিপোর্ট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে সরকারকে, বর্তমান বিএনপি সরকারকে
হস্তান্তর করেছে। এই খবরটি আসার পর থেকেই দু দেশের রাজনৈতিক মহলে যাকে বলে একেবারে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে ছাত্র আন্দোলনের ভেতরে থাকা কোনো ব্যক্তি বা ইনকিলাব মঞ্চের সম্পৃক্ততা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এক বড়, এখন অন্তর্বর্তীকালীন সরকার নয়, এখন তো হচ্ছে বিএনপি সরকার, কিন্তু সেই তৎকালীন অন্তর্বর্তী সরকারের যারা মাথা ছিলেন তাদের অনেকের কাছেই এটা একটা বড় বিপদের লক্ষণ হিসেবে এবং বিপদের বিষয় হিসেবে দাঁড়াবে। অনেকেই সন্দেহ করছেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসতে শুরু করেছে। যদি এই ঘাতকদের দাবি সত্যি হয়, তবে বাংলাদেশের সাম্প্রতিক অনেক ঘটনার পেছনের মাস্টার মাইন্ডদের মুখোশ খুলে যেতে পারে। দর্শক, এই পুরো ঘটনাটি এখন এক বিশাল রহস্যের মোড় নিয়েছে। যারা এতদিন ভারতকে দোষারোপ করার চেষ্টা করেছিল, ঘাতকদের এই জবানবন্দি তাদের সামনে অনেকগুলো কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে। কেন পাকিস্তান দূতাবাস তাদের আশ্রয় দিল? কেন সরকার পরিবর্তনের সম্ভাবনা আসতেই তড়িঘড়ি করে ঘাতকদের ভারতে ঢোকানো হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, হাদি হত্যার নেপথ্যে থাকা সেই ছাত্র নেতা বা ইনকিলাব মঞ্চের প্রাক্তন নেতার বর্তমান অবস্থানটা কি? তারা কি ভাবছে? তাদের সামনে কি বিপদ আসতে চলেছে? আপনারা কি মনে করেন প্রিয় দর্শক? এই জবানবন্দি কি বাংলাদেশের রাজনীতিতে কোনো নতুন মোড় আনবে, নাকি এর গভীরে আরো বড় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শেষ করার আগে একটি ডিসক্লেমার: হাদি হত্যাকাণ্ড আপাত দৃষ্টিতে একটি মেটিকুলাস ডিজাইন। এই সম্পর্কিত এবং যে জবানবন্দির কথা পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আসামিদের দেয়া যে প্রাথমিক জবানবন্দি, যার উপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদন, সেটা একটি তদন্ত অধীন বিষয় এবং সেটা গোপনীয় বিষয়। তবু তা সত্ত্বেও যেসব খবর বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র মারফত জানতে পেরেছি, এখানে সেই খবরটি দিলাম। বাংলাদেশে অবৈধ ইউনূস সরকারের আমলে শরীফ ওসমান হাদী নামে একটি ভয়ঙ্কর রাজনৈতিক গুটি তৈরি করে তাকে হত্যা করে আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী রাজনীতিকে চরম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল। হাদী হত্যাকারী হিসাবে একবার আওয়ামী লীগকে, একবার ভারতকে দায়ী করে বাংলাদেশে যে ভয়ঙ্কর মব সন্ত্রাসের ঘটনা ঘটানো হয়েছিল তা কিছুদিন চাপা ছিল, কিন্তু বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে ভারতেরই পশ্চিমবঙ্গে কথিত হাদী হত্যাকারী হিসাবে দুজনকে গ্রেপ্তার এবং পুলিশের কাছে তাদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। মনে হচ্ছে আগামী 2-3 দিন আবারও হাদী এবং হাদী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনীতিরও নয়া গতিপথ শুরু হতে যাচ্ছে। দীর্ঘ নাটকীয়তা, পাল্টাপাল্টি অভিযোগ এবং তুমুল রাজনৈতিক অস্থিতিশীলতার পর অবশেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনের ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়ার ঘটনাটি নিঃসন্দেহে এই মুহূর্তে ঢাকার রাজনীতির সবচেয়ে বড় গেম চেঞ্জার। গত শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ কর্তৃক এই দুই অভিযুক্তকে গ্রেপ্তারের খবরটি যখন রোববার প্রকাশ্যে আসে, তখন ঢাকার তদন্তকারী সংস্থাগুলোর পূর্ববর্তী দাবি এবং বিশ্বাসযোগ্যতা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। ভারতীয় পুলিশের ভাষ্যমতে বাংলাদেশে চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ সংগঠনের পর অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে এই দুজন ভারতে অবস্থান করছিলেন এবং পরিস্থিতি ঠান্ডা হলে পুনরায় বাংলাদেশে প্রবেশের ছক কষছিলেন। আদালত তাদের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, যা এই রহস্য জট খোলার প্রাথমিক ধাপ মাত্র।
এই গ্রেপ্তারের ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর ও ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে যে তথ্য সামনে এসেছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ তদন্তের এক বড়সড় গলদ অথবা সাজানো চিত্রনাট্যের দিকে ইঙ্গিত করছে। স্মরণ করা যেতে পারে যে হাদি হত্যার পর বাংলাদেশে যে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল। হত্যার দায়ভার সরাসরি আওয়ামী লীগ এবং প্রতিবেশী দেশ ভারতের ওপর চাপিয়ে দিয়ে এক অরাজক পরিস্থিতির জন্ম দেওয়া হয়েছিল। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ভারতই আজ হাদি হত্যার মূল আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছে। এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ভারত যদি সত্যি এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারিগর হতো, তবে তারা কি নিজেদের মাটিতে হত্যাকারীদের আশ্রয় দেওয়ার পরিবর্তে গ্রেপ্তার করে উল্টো বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করত? কোন রাষ্ট্র কি তার নিজের অ্যাসেট বা গুপ্তচরের পরিচয় এভাবে ফাঁস করে দেয়? এই গ্রেপ্তারের মধ্য দিয়ে অন্তত ভারতীয় এজেন্সির কারসাজি নামক যে ধোঁয়াশা তৈরি করা হয়েছিল, যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, তা অনেকাংশে ফিকে হয়ে গেছে। সবচেয়ে বিস্ময়কর এবং উদ্বেগজনক বিষয় হলো বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকা। হাদি হত্যার পর তড়িঘড়ি করে যেভাবে জজ মিয়া নাটকের অবতারণা করা হয়েছিল তা এখন দিবালোকের মতো পরিষ্কার। পুলিশ এবং ডিবি এর আগে জানিয়েছিল তারা হাদি হত্যার ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে সঞ্জয় চিসিম এবং মোহাম্মদ ফয়সাল নামের দুজন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন। এমনকি প্রধান অভিযুক্ত বলা ফয়সালের বাবা, মা, স্ত্রী এবং শ্যালককেও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হলো, ভারতে এসটিএফ যদি প্রকৃত ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করে থাকে, তবে ঢাকার আদালতে স্বীকারোক্তি দেওয়া সেই ফয়সাল কে ছিল? কার জবানবন্দি রেকর্ড করলেন ম্যাজিস্ট্রেট? আর যে সঞ্জয় চিসিম ও সিভিয়নকে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি আদায় করা হলো, তারা কি তবে নিছক বলির পাঠা? প্রশাসনের নাকের ডগায় কিভাবে এমন একটি সাজানো তদন্ত চলল এবং কাদের স্বার্থ রক্ষার্থে নিরীহ মানুষদের ফাঁসানো হলো, সেই উত্তর এখন নিশ্চয়ই দেবেন তদন্ত কর্মকর্তারা। এই হত্যাকাণ্ডটি কোনো সাধারণ হত্যাকাণ্ড ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক দাবার চাল। আওয়ামী লীগ মাঠে ছিল না, তারা রাজনীতিতে কোণঠাসা ছিল, তাদের শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন। এমন পরিস্থিতিতে হাদির মতো একজন ছাত্রনেতাকে হত্যা করে তাদের কি ফায়দা হতে পারে তা যুক্তিতে ধোপে টেকে না। বরং হাদি হত্যাকে পুঁজি করে যারা জল ঘোলা করে সেই পানিতে মাছ শিকার করতে চেয়েছিল, তাদের দিকেই আপনি সন্দেহের তীর ঘোরাতে পারেন। নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করছে যে ভারতীয় পুলিশের কাছে গ্রেপ্তারকৃত ফয়সাল এবং আলমগীর জেরার মুখে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা বা অর্থদাতা হিসাবে ভারত কিংবা আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই, বরং তারা এমন কিছু নাম উচ্চারণ করছে যা বর্তমান সময়ের অনেক বিপ্লবীর, তথাকথিত বিপ্লবীর, জুলাই সন্ত্রাসীর মুখোশ খুলে যাবে। লেখক এবং ব্লগার মহিউদ্দিন মোহাম্মদ তার ফেসবুক স্ট্যাটাসে যে ইঙ্গিত দিয়েছেন তা পরিস্থিতিকে আরো জটিল এবং কৌতূহলোদ্দীপক করে তুলেছে। তিনি উল্লেখ করেছেন যে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতীয় পুলিশের কাছে ডাকসুর এক প্রভাবশালী সাবেক নেতা, যাকে তিনি এ হিসেবে চিহ্নিত করেছেন, এবং ইনকিলাব মঞ্চের আরেক শীর্ষ নেতা, যাকে তিনি বি হিসেবে চিহ্নিত করেছেন, এবং আরো 8 জনের বিরুদ্ধে স্বীকারোক্তি দিয়েছেন। এই তথ্য যদি সত্য হয়, তবে এটি নিশ্চিত যে হাদি ছিলেন তার দলের বা জোটের অভ্যন্তরীণ কোন্দল কিংবা ক্ষমতার সমীকরণের শিকার, অথবা হাদিকে হত্যা করে তারা আরো বড় ফায়দা হাসিলের চেষ্টা করছিলেন। নির্বাচন বানচাল তার মধ্যে একটি, ইউনূসকে ক্ষমতায় রাখা আরো দীর্ঘ সময় সেটা একটি হতে পারে, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার কিংবা হাদিকে শহীদ বানিয়ে, যে কথা বলছিলাম, রাজনৈতিক ফায়দা হাসিলের জঘন্য খেলায় মেতেছিল তার খুব কাছের মানুষেরা, যে কথা আমরা বহুদিন ধরে বলেছি, অনেকেই বলেছেন। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজিএফআই এর নবনিযুক্ত মহাপরিচালকের ভারত সফরের সময় এই আসামিদের ফেরত পাঠানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। এর প্রেক্ষিতেই ভারতীয় কর্তৃপক্ষের এই সাঁড়াশি অভিযান। এটি দুদেশের নিরাপত্তা সহযোগিতার একটি ইতিবাচক দিক হলেও এটি একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা ব্যর্থতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। হত্যাকারীরা 12ই ডিসেম্বর হত্যাকাণ্ড ঘটিয়ে কিভাবে নির্বিঘ্নে সীমান্ত পাড়ি দিল, হালুয়াঘাট সীমান্ত দিয়ে তাদের পলায়নে কারা সহায়তা করলো, যুবলীগ নেতা তাইজুল বা আমিনুলের নাম
জড়িয়ে তাদেরকে খোঁজা হচ্ছিল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে এই পলায়ন প্রক্রিয়ার সঙ্গে আরো বড় কোনো শক্তি জড়িত থাকতে পারে, যারা প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে বা ইউনূস সরকারই তাদের পাঠিয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। তাদের দেশে ফিরিয়ে এনে যখন নতুন করে জিজ্ঞাসাবাদ করা হবে, তখন থলের বেড়াল বেরিয়ে আসতে বাধ্য। তবে সংখ্যাও কম নয় যারা এতদিন তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, যারা ভুয়া আসামি সাজিয়ে স্বীকারোক্তি আদায় করেছে। তারা কি প্রকৃত সত্য উন্মোচিত হতে দেবে, নাকি ফিরিয়ে আনার পথেই বা কারাগারে অন্য কোনো দুর্ঘটনা ঘটাবে তারা? হাদি হত্যাকাণ্ড ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইনের অংশ, বই অন্য কিছু নয়। অবৈধ ইউনূস সরকারের আমলে মব জাস্টিস এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে কিভাবে সত্যকে কবর দেওয়া হয়েছে, হাদি হত্যাকাণ্ড তার প্রমাণ। ভারত যদি এই আসামিদের হস্তান্তর করে এবং বাংলাদেশে যদি সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া চলে, তবে হয়তো দেখা যাবে যাদের বিপ্লবী বা ত্রাতা বলে আমরা জেনেছি এতদিন, তাদের হাতই আসলে হাদির রক্তে রঞ্জিত। এটাই জুলাই সন্ত্রাস, এটাই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার কৌশল ছিল তাদের। সত্য উদ্ঘাটনের এই প্রক্রিয়ায় আগামী দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদি হত্যার রহস্যভেদের সঙ্গে সঙ্গে হয়তো অনেকেরই রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটবে, আবার অনেক লুকোনো সত্য জনসম্মুখে চলে আসবে। এখন শুধু দেখার অপেক্ষা, কেচো খুঁড়তে গিয়ে শেষ পর্যন্ত বিষধর সাপ বেরিয়ে আসে কে? কে সেই সাপ বলেন তো? ভালো থাকবেন সবাই।